গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে ভয়ঙ্কর শিকার। এখন ওয়েদারটা খুব খারাপ, এত স্যাঁতস্যাঁতে গরম একটা, তার উপর ভ্যাপসা। হ্যাঁ, এই সময় ওয়েদার তো এরকমই থাকে, কিন্তু তোমার হঠাৎ এখন আমাকে কেন দরকার পড়লো বলো তো? দরকার পড়লো কারণ একটা আছে। কেন, তুমি কি আবার শিকার করতে যাচ্ছ নাকি? না ভাই, শিকার আমি আর করি না, ওই নেশা আমার নেই। কয়েকবার বাধ্য হয়ে করতে হয়েছে। বাজে কথা বলো না তো, বাধ্য হয়ে করতে হয়েছে। তোমার ওটা ভালো লাগতো? না, মোটেও ভালো লাগতো না। তুমি কি করে যাবো? কোনো নিরীহ প্রাণী মেরে আমার ভালো লাগে না। বাবা, তুমি কি দার্শনিক হয়ে গেলে নাকি? নাকি এই ভ্যাবসা গরমে মাথাটা গেল? বরং আরেক পাত্র নাও, বুঝলে, নেশাটা ভালো হবে। আর সমুদ্রের হাওয়ায় একদম দেখবে মাথা মন পুরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, সে যখন বলছো ঢালো, কিন্তু আজকে বড্ড ভ্যাপসা লাগছে, ভালো লাগছে না একদম। ভালো না লাগার আরেকটা কারণ আছে। এই নাও। থ্যাংক ইউ। তবে শোনো, তুমি যতই বলো তুমি শিকারী নও, বন্দুক ভুলে গেছো, সেই সব কথা আমাকে বিশ্বাস করতে বলো না। না, বিশ্বাস করতে বলছি না, বন্দুকও সঙ্গে আছে, দূরপাল্লার একটা বন্দুক রয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু আমি শিকারে যাচ্ছি না। তো তুমি শিকারে যাচ্ছ না, তো আমাকে হঠাৎ প্রয়োজন কেন পড়লো? এই সময় আন্দামান পেরিয়ে সুমাত্রা যাওয়ার তো দরকার পড়ে না সাধারণ লোকের। আমি সাধারণ লোক তোমাকে কে বললো? নিশ্চয়ই কোনো দরকার আছে। একটু ঝেড়ে কাশো তো ভাই। ব্যাপারটা একটু ব্যক্তিগত, বাদ দাও না ওসব, কী দরকার। তুমি বলো, তোমার এই চোরা কারবার কীরকম চলছে? এই আমি তোমাকে বলে দিচ্ছি, চোরা কারবারি বলবে না আমাকে। তো তোমাকে চোরা কারবারি বলবো না? ছিলে বাংলাদেশের যোগেন্দ্র, এখানে হয়ে গেলে জনসন, তারপরে তুমি আন্দামান থেকে সুমাত্রা মাল পাচার করছো, তাও রাত্রের অন্ধকারে। আমি যাই করি না কেন, আমি তো তোমাকেও পৌঁছে দিচ্ছি সুমাত্রায়, সেইটুকুর জন্য অন্তত আমাকে একটা ধন্যবাদ তো দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কী হলো, ঠিক আছে বলে চুপ মেরে গেল কেন? না যোগেন্দ্র, আমি আসলে তোমাকে সত্যি কথা বলিনি, আমার সুমাত্রা যাওয়ার দরকার নেই। মানে তুমি আমাকে অত কষ্ট করে সুমাত্রা যাবে বলে রাজি করালে, এখন বলছো দরকার নেই? না মানে, আমি মাঝপথেই একটা জায়গায় নেমে যেতে চাই। মাঝপথ? এটা কি রাস্তা নাকি যে তুমি নেমে যাবে? এখানে আর 3 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, তুমি হয়তো জানো। কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়েছে? তুমি কি কি বলছো? তুমি তোমার কোনো ধারণা আছে? আমার একটা হালকা ধারণা আছে যোগেন্দ্র। আমি যখন বলছি যাব, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি যাবে, কিন্তু আমি আমার এই জাহাজ ওখানে নিয়ে যেতে পারবো না, অসম্ভব। আমার নাবিকরা কেউ রাজি হবে না, ওটা একটা অভিশপ্ত দ্বীপ। আমি অভিশাপে বিশ্বাস করি না, আর তুমি সেটা ভালো করেই জানো। কিন্তু দেখো, আমি তোমাকে বলছি যে তুমি আমার অবস্থাটা একটু বোঝো। আমার নাবিকটা কেউ মানবে না, ওই দ্বীপটা অভিশপ্ত, ওখানে কোনো মানুষকে দেখা যায় না, আর ওর আশপাশ দিয়েও কোনো জাহাজ যদি যায়, সেই জাহাজ ফিরে আসে না। এটা সবাই জানে, সবাই মানে, কেউ যেতে চায় না ওখানে। তুমি কেন যেতে চাইছো? আমার খুবই দরকার যোগেন্দ্র, যেতে তো আমাকে হবেই। তুমি বলো, তুমি দ্বীপটার কত কাছাকাছি যেতে পারবে? দ্বীপটার কাছাকাছি যাব এই গাঢ় অন্ধকারে, যেখানে কিচ্ছু দেখা যায় না। আমরা ওই দিকটায় কোনো দিন যাইনি, সমুদ্রের নিচে ডুবো পাথর আছে কিনা তাও জানি না।
অন্তত 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার তুমি কি হেঁটে হেঁটে যাবে? আমি একটু আধটু সাঁতার জানি। ছেলে খেলা করো না। তুমি যদি সুমাত্রা যাওয়ার হয় চলো, আমি তোমায় নামিয়ে দিচ্ছি, না হলে বলো জাহাজ ঘুরাই, আবার ফিরে যাই। নিকোবরে যাও, গিয়ে ভালো ভালো খাবার খাও, মাথা ঠান্ডা হবে। আমার মাথা ঠান্ডাই আছে যোগেন্দ্র, তুমি আমাকে কোথায় নামাতে পারবে সেটা বলো। উফ, এ তো মহা চালায় পড়া গেল। ঠিক আছে, আমি দেখব যতটা কাছাকাছি যাওয়া যায় আমি তোমাকে নামিয়ে দেব, কিন্তু বন্ধু খুব সাবধান। আমি আবারও বলছি, দ্বীপটা কিন্তু অভিশপ্ত। ঠিক আছে, সেটা আমি বুঝে নেব। বুঝতে পেরেছি, তোমার মন পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তুমি বসো, আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে দেখি দ্বীপটার কত কাছে যেতে রাজি হয় ওরা। ইঞ্জিনের চাপা ধুকধুকানি আর প্রপেলারের ধাক্কায় ঢেউয়ের মৃদু ছলাৎ ছলাৎ শব্দ, এছাড়া চারিদিক নিস্তব্ধ। ডেকের ওপর একটা চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসে ওর প্রিয় ব্রায়ার পাইপটা টানছে নীলাঞ্জন। ঘুম ঘুম একটা আচ্ছন্ন ভাব ঘিরে ধরেছে ওকে। মনে মনে ভাবল, ওহ, এত অন্ধকার, মনে হয় চোখ বন্ধ না করেই বোধহয় ঘুমানো যায়। হঠাৎ একটা শব্দে চমকে উঠল নীলাঞ্জন। ডান দিক থেকে এলো শব্দটা। ওর কান ভুল শুনতে পারে না, অন্তত এই ব্যাপারে তো নিশ্চয়ই না। এই শব্দ সে অনেকবার শুনেছে। আবার শব্দটা শোনা গেল, আবার। এই নিশ্চিত্র অন্ধকারে কে যেন গুলি ছুটল 3 বার। বিস্মিত নীলাঞ্জন লাফিয়ে উঠে ছুটে গেল রেলিংয়ের ধারে। যেদিক থেকে শব্দটা এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে ঠাহর করবার চেষ্টা করল সে, কিন্তু মনে হচ্ছে সামনে একটা কালো পর্দা ঝোলানো, কিছুই দেখা যাচ্ছে না ওটা ভেদ করে। হ্যাঁ নীলু সাহেব, রেলিংয়ের ধারে ওরমভাবে ঝুঁকে পড়ে কি দেখছো? শুনলে আওয়াজটা? কিসের আওয়াজ? কেউ 3 বার ফায়ার করলো। কই না তো, আমি শুনিনি তো কিছু সেরকম। ও নীলু, ভালো কথা, আমরা কিন্তু ওই দ্বীপটার 2 কিলোমিটারের মধ্যে দিয়েই চলেছি। ক্যাপ্টেন সাহেব বলছেন যে নামলে এখানেই নামাটা ঠিক হবে। এবার তুমি ভেবে দেখো। ধন্যবাদ। বলছি নীলু, তুমি দড়ি বেয়ে নামতে পারবে তো? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে আমি দড়ির মই নামিয়ে দিচ্ছি, তুমি সাবধানে নেমে যাও। আর আমার সাবধানবাণী তো তুমি শুনবে না। দেখো। নিকষ কালো অন্ধকারে দড়ির মই বেয়ে নেমে গেল নীলাঞ্জন। ঠান্ডা জলের ঢেউয়ের ছাপটা লাগল। লবণাক্ত জল মুখে ঢুকে প্রায় দম বন্ধ হয়ে এলো ওর। তলিয়ে যেতে যেতেও ভেসে উঠল আবার। গাঢ় অন্ধকারে সাঁতরে চলল সে। কিছুক্ষণ পরে নীলাঞ্জন বুঝতে পারল জামা কাপড় আর জুতো পরে বেশিক্ষণ সাঁতার কাটা সম্ভব না। জামা কাপড় খুলতে খুলতে বুঝতে পারল কখন সে তার বন্দুক হারিয়েছে তা খেয়ালই করেনি। ক্রমে জাহাজের আলোগুলো আবছা হয়ে এলো। জোনাকির মতো ম্লানভাবে টিপটিপ করছে এখন। একটু পরেই হারিয়ে গেল রাতের অন্ধকারে। গুলির আওয়াজের কথা মনে পড়ল ওর। ডান দিক থেকে এসেছিল শব্দটা। ধীরে ধীরে এগোলো সে ডান দিকে। অনেকক্ষণ সাঁতার কাটবার পর অবসন্ন হয়ে এলো দেহ। মনে হলো যেন কত যুগ ধরে সে কেবল সাঁতার কেটেই চলেছে। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল নীলাঞ্জন। অন্ধকার থেকে ভেসে এলো কোনো আহত জানোয়ারের যন্ত্রণা কাতর আর্তনাদ। কোন জানোয়ারের চিৎকার সে বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করল না। আবার নব উদ্যমে সাঁতরে চলল সে শব্দটার দিকে। রাতের নিস্তব্ধতাকে চিরে ধ্বনিত হলো সেই অপার্থিব তীক্ষ্ণ আর্তনাদ।
আর সে আর্তনাদকে স্তব্ধ করে দিল একটা গুলির শব্দ। গুলি শব্দ, গুলি। আরও কিছুক্ষণ আপ্রাণ চেষ্টার পর সম্পূর্ণ অন্য ধরনের একটা শব্দ এলো কানে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাথরের ওপর, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। আন্দাজে ভর করে এগুলো নীলাঞ্জন। কিছু দূর এগিয়ে হাত ঠেকলো একটা পাথরে। প্রায় খাড়াভাবে উঁচু হয়ে আছে বেশ কিছু এবড়ো খেবড়ো পাথর। পাথরের খাঁজে খাঁজে পা রেখে উঠে এলো সে উপরে, হাঁপাতে লাগলো। একটা সমান জায়গা পেল সে। হাত তিনেক দূর থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। ক্লান্ত অবসন্ন অবস্থায় শটান শুয়ে পড়ল সে, আর সঙ্গে সঙ্গেই ঢলে পড়ল গভীর নিদ্রার কোলে। চোখ খুলেই সূর্যের দিকে তাকিয়ে নীলাঞ্জন বুঝল বিকেল হয়ে গেছে। ঘুমের পর বেশ চাঙ্গা বোধ করছে সে। এতক্ষণ ঘুমলাম, বাবা, বিকেল হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পাচ্ছে। তবে যেখানে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায় সেখানে নিশ্চয়ই মানুষ আছে। কিছু তো একটা ব্যবস্থা হবেই। কিন্তু এই জঙ্গলটায় ঢুকবো কী করে? তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। কোনো একটা দিক থেকে ঢোকাতে যাবেই। সাগর তীর ধরে এগোলো সে। অল্প কিছুটা দূরে গিয়েই থমকে দাঁড়ালো নীলাঞ্জন। একটা জায়গায় ঝোপঝাড় তছনছ হয়ে আছে, আগাছা আর লতা পাতাও ছিন্ন ভিন্ন। পাথরের গায়ের শ্যাওলা উঠে গেছে এক এক জায়গায়। তারপরেই চোখে পড়ল রক্ত পড়ে কালচে লাল হয়ে গেছে বেশ খানিকটা জায়গা। কোনো বড়সড় জন্তু হবে। খানিকটা দূরে গিয়েই একটা ছোট চকচকে জিনিস চোখে পড়ল ওর। কার্ট্রিজের খোল, .22 ক্যালিবার। আশ্চর্য, তার মানে প্রথম 3টে গুলি করেছিল, তাতে জানোয়ারটা মরেনি। তার মানে বেশ বড় জানোয়ার। শিকারি এত হালকা অস্ত্র নিয়ে বুকের পাটা আছে মানতে হবে তো। তার মানে সেই জানোয়ারটাকে অনুসরণ করে এসে এখানে শেষ গুলিটা করেছে, আর তাতেই জানোয়ারটা খতম হয়েছে। ভালোভাবে পরীক্ষা করলো সে মাটিটা। তারপর যা খুঁজছিল পেয়ে গেল। শিকারির জুতোর দাগ। খাড়া উঁচু পাড় ধরে ও যেদিকে যাচ্ছিল সেদিকেই গেছে পদচিহ্ন। সন্ধ্যা হয়ে আসছে। সেই পথ ধরেই এগিয়ে চলল নীলাঞ্জন। পিচ্ছিল পচা কাঠের ওপর কিংবা আলগা পাথরে পড়ে প্রায় পা ফসকে যাচ্ছিল, কিন্তু এগিয়ে চলল সে। আবছা অন্ধকার নেমে আসছে সাগরে, জঙ্গলে। হঠাৎ একটা মোড় ঘুরতেই অনেকগুলো আলো দেখতে পেল নীলাঞ্জন। গ্রামের মতো মনে হচ্ছে দূর থেকে, কিন্তু কিছু দূর এগিয়ে অত্যন্ত বিস্মিত হয়ে দেখল গ্রাম নয়, প্রকাণ্ড একটা প্রাসাদ। সাগর তীরে খাড়া উঁচু পাড়ের ওপর তৈরি করা হয়েছে এই প্রাসাদটা। পাড়টা বেশ কিছুটা চলে গেছে সমুদ্রের মধ্যে। তার ফলে মনে হচ্ছে যেন 3 দিক থেকেই প্রাসাদটিকে ঘিরে আছে সমুদ্র। আমি কি ভুল দেখছি? মরীচিকা নাকি? কিন্তু লোহার শিক বসানো এত বড় একটা গেট। আচ্ছা, ভেতরে ঢোকাই যাক। লোহার কড়া ধরে নাড়া দিল সে। এত জোরে আওয়াজ হলো যে নিজেই চমকে উঠল নীলাঞ্জন। মনে হলো ভেতরে যেন কারো পায়ের শব্দ শোনা গেল, কিন্তু দরজাটা বন্ধই থাকলো। আবার কড়া নাড়ল সে। এবার হঠাৎ খুলে গেল দরজাটা এক ঝটকায়। ভেতর থেকে উজ্জ্বল একটা আলো এসে চোখের ওপর পড়তেই ধাঁধিয়ে গেল ওর চোখ। আলোটা সহ্য হয়ে যেতেই চোখে পড়ল প্রকাণ্ড দৈত্যের মতো একটা চেহারা।
জীবনে এত বিশাল চেহারার মানুষ আর দেখেনি নীলাঞ্জন। পেটা শরীর, বুক পর্যন্ত ঘন কালো দাড়ি, পরিধানে কালো উর্তি, এক হাতে একটা লম্বা ব্যারেলের রিভলভার, সেটা সোজা নীলাঞ্জনের হৃৎপিণ্ডের দিকে তাক করা। কালো দাড়ির জঙ্গলের ফাঁক দিয়ে ছোট্ট দুটো উজ্জ্বল চোখ লক্ষ্য করছে নীলাঞ্জনকে। ভয় পেও না, আমি সুমাত্রা যাচ্ছিলাম, ইয়ার্ড থেকে পড়ে গিয়েছিলাম। আমার নাম নীলাঞ্জন, আমি কলকাতা থেকে আসছি, কিন্তু আমি এখন খুব ক্ষুধার্ত। লোকটার চোখে দৃষ্টি একটু বদলালো না। রিভলভারটা এমনই স্থিরভাবে ধরে রয়েছে লোকটা, যেন মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে সামনে। ও যে নীলাঞ্জনের কথা কিছু বুঝতে পারল তা মনে হলো না, যেন কথাগুলো শুনতেই পায়নি। আমি কলকাতার নীলাঞ্জন, আমি ইয়ার্ড থেকে পড়ে গিয়েছিলাম, আমি খুব ক্ষুধার্ত। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? কোনো উত্তর নেই। বুড়ো আঙুল দিয়ে রিভলভারের হ্যামারটা তুলল লোকটা। এই সময় নীলাঞ্জন দেখল শিরদাঁড়া হঠাৎ খাড়া হয়ে গেল লোকটার। খটাং করে মাটিতে পা ঠুকে খালি হাতটা কপালে তুলে সামরিক কায়দায় একটা স্যালুট করল সে। নীলাঞ্জনকে নয়, আর একজন লোক নেমে আসছে চওড়া মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে। রিজু লম্বা চেহারা, চমৎকার আধুনিক ছাঁটের স্যুট পরা। এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল লোকটা। মার্জিত কণ্ঠে যথেষ্ট সৌজন্যের সঙ্গে লোকটা বলল, ওয়েলকাম, মেরওয়ে দ্বীপে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি জেনারেল মেরওয়ে। ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, আপনি ক্যাপ্টেন নিয়ম, রাইট? হ্যাঁ, মানে আপনি? আমি আপনার লেখা তুষারচিতার রহস্য ও অনেক বই পড়েছি। আমি জানি ইউ আর গ্রেট। আমি কি বলবো, আপনি একজন অত্যন্ত বড় শিকারী। আমার প্রাসাদে আপনার পা পড়ল, আমি ধন্য। প্লিজ কাম উইথ মি। প্রথমে নীলাঞ্জনের চোখে পড়ল লোকটির আকর্ষণীয় চেহারা। দ্বিতীয়ত মুখের আদলে একটা অদ্ভুত মৌলিকতার ছাপ। ভদ্রলোক লম্বা, প্রৌঢ়, মাথার চুল ধপধপে সাদা, কিন্তু ঘন ভুরু আর গোঁফ কুচকুচে কালো। চোখ জোড়াও অত্যন্ত কালো আর উজ্জ্বল। চোয়ালটা একটু উঁচু, চোখা নাক, গায়ের রং বাদামি। দেখলেই বোঝা যায় এই লোক হুকুম করতেই অভ্যস্ত, হুকুম তামিল করতে নয়। উর্দি পড়া লোকটার দিকে তাকিয়ে একটা ইঙ্গিত করল জেনারেল। রিভলভারটা কোমরে গুঁজে রেখে আবার স্যালিউট ঠুকল লোকটা। তারপর চলে গেল ভেতরে। ইভানের গায়ে অনেক ক্ষমতা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও কানেও শুনতে পায় না আর কথাও বলতে পারে না। কিন্তু সাদাসিধে স্বভাবটা একটু বারবারদের মতো। ও কি রাশিয়ান? না, ও কাজাক, আমার মতোই। আমিও কাজাক। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে কথা বলে কোনো লাভ নেই। আপনি ভেতরে আসুন। আপনার এখন দরকার আহার, বিশ্রাম, অবশ্যই একটু ভালো কাপড় চোপড়। আবার ফিরে এসেছে ইভান। মুখ থেকে একটাও শব্দ বের না করে কেবল ঠোঁট নাড়িয়ে কিছু বলল ওকে জেনারেল। ক্যাপ্টেন নিয়াও, আপনি ইভানের সঙ্গে যান। আমি খেতেই বসতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যখন এসেই গেছেন একসঙ্গেই খাওয়া যাবে। আপনি একটু ড্রেসটা চেঞ্জ করে আসুন। আর আমার মনে হয় আমার কাপড় আপনার গায়ে পারফেক্টলি ফিট হবে। ইভানের পিছু পিছু নীলাঞ্জন একটা ঘরে এসে ঢুকল। প্রকাণ্ড একখানা ঘরের মধ্যে 6 জন শোয়ার মতো একটা বিশাল পালঙ্ক পাতা। একটা স্যুট বের করে দিল ইভান। ওটা পরবার সময় নীলাঞ্জন লক্ষ্য করল ওটা লন্ডনের একটা দর্জির দোকান থেকে তৈরি। যে ডাইনিং রুমে ওকে নিয়ে গেল ইভান, সেটা অনেক দিক থেকেই অসাধারণ। মধ্যযুগীয় একটা জাঁকজমকপূর্ণ ভাব বিরাজ করছে ঘরটায়। সামন্ত যুগের একজন ব্যারনের হল ঘরের মতো। উঁচু ছাদ, ওক কাঠের প্যানেল,
প্রায় 20 জন লোক বসে ভোজ খাওয়া যায় এমন বিশাল একখানা টেবিল। ঘরের দেওয়ালে বহু রকম জন্তু জানোয়ারের মাথা টাঙানো, সিংহ, বাঘ, হাতি, হরিণ, ভালুক। প্রকাণ্ড টেবিলটার ও প্রান্তে বসে আছে জেনারেল একা। আসুন ক্যাপ্টেন নিয়াল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ট্রাই দিস ককটেল। দারুণ। থ্যাংক ইউ। আমি তো দেখছি এখানে রাশিয়ান খাবারের ছড়াছড়ি। আপনি বেশ বিত্তবান মানুষ। বলতে পারেন। আসলে জায়গাটা তো পাণ্ডব বর্জিত, অনেক দূর থেকে জিনিসগুলো আনতে হয়। তো আপনার কি ককটেলটা খেয়ে মনে হলো যে এটার টেস্ট কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে? না না, একেবারেই না, একেবারেই না। হ্যাঁ, বরং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জঙ্গলের ভেতরে এসে এত ভালো একটা ককটেল খেতে পারবো, আমি তো ভাবতেই পারিনি। প্লিজ হ্যাভ এ সিট মিস্টার নিয়াল। আপনার সঙ্গে গল্প করে অনেক আনন্দ পাবো। হ্যাঁ, নিশ্চয়ই বসছি, কিন্তু আমার জন্য এত খাবারের আয়োজন? আর না না, এটা রোজগারেরই একটা আয়োজন। বাট আপনি আজকে আমার সঙ্গে যে খাবেন, এটাতে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। জেনারেলের আতিথেয়তা ত্রুটিশূন্য, কিন্তু একটা ব্যাপারে খুবই অস্বস্তি বোধ করছে নীলাঞ্জন। যখনই চোখ তুলছে তখনই দেখতে পাচ্ছে গভীর মনোযোগের সঙ্গে ওকে লক্ষ্য করছে জেনারেল, যেন ওর মূল্য নিরূপণ করবার চেষ্টা করছে দাঁড়ি পাল্লায় ওজন করে। ক্যাপ্টেন নিয়াল, আপনি হয়তো খুব অবাক হয়েছেন যে আপনার শুধু নামটা শুনেই আমি আপনার ব্যাপারে এত কিছু কি করে বলে দিতে পারলাম। হ্যাঁ, তা যে হইনি তা নয়। Actually, you know, ইংলিশ, স্প্যানিশ, ফরাসি, এইরকম ভাষাতে যত শিকারের বই লেখা হয়েছে আমি সব পড়েছি। আর আপনার ইংরেজিতে লেখা বইগুলো সব কটাই আমার পড়া। সুতরাং আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জানি। অ্যাকচুয়ালি আপনি কি জানেন যে পৃথিবীতে একটাই জিনিস আমাকে খুব আকর্ষণ করে, আই রিয়েলি লাইক দ্যাট, সেটা হচ্ছে শিকার। হ্যাঁ, আমি তো আপনার নমুনাগুলো দেখলাম। অদ্ভুত, কি অদ্ভুত কালেকশন! এবং এত বড় একটা কেপ বাফেলো যেটা আপনার দেয়ালে টাঙানো আছে, আমি কোথাও দেখিনি। আমার তো মনে হয় এটা সব থেকে কঠিন এবং ভয়ঙ্কর শিকার। মানে ইটস ভেরি ডেঞ্জারাস। রাইট ইউ আর জেন্টলম্যান। ওই বাফেলোটা শিকার করা খুবই কঠিন ছিল। ও আমাকে শিঙের গুঁতোয় গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমার খুলি ফেটে গিয়েছিল, কিন্তু আমিও শয়তানটাকে ছাড়িনি। ওটাকে শেষ করেই তবে ছেড়েছি। হ্যাঁ, সত্যি আমার মনে হয় সব থেকে ভয়ঙ্কর শিকার এই কেপ বাফেলো। সব থেকে ভয়ঙ্কর শিকার, সব থেকে ভয়ঙ্কর শিকার। ওর থেকে অনেক ভয়ঙ্কর শিকার আমি এই দ্বীপে করে থাকি ক্যাপ্টেন নিয়াল। সে বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো। তাই নাকি? এই দ্বীপে এত ভয়ঙ্কর প্রাণী আছে? ভয়ঙ্কর নয়, ভয়ঙ্করতম প্রাণী। বাট এই দ্বীপে নেই, আমাকে জোগাড় করে নিয়ে আসতে হয়, এনে তাদের এখানে ছাড়তে হয়। কোন প্রাণী? বাঘ? বাঘে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি যত রকমভাবে সম্ভব বাঘ মেরেছি, ওটাতে আমি নতুন কোনো মজা পাই না। ও, চমৎকার শিকার জমবে। কদিন আপনার সঙ্গে খুব ভালো শিকারে খেলা হবে। কিন্তু কি শিকার? বলবো। আমি জানি আপনি যদি শোনেন তাহলে খুব মজা পাবেন। আমার মনে হয় যথেষ্ট বিনয়ের সঙ্গে আমি দাবি করতে পারি যে আমি একটা রিমার্কেবল কাজ করেছি। অপূর্ব
অপূর্ব একটা চাঞ্চল্যকর ব্যাপার আবিষ্কার করেছি। আরও খানিকটা পট ওয়াইন আপনাকে ঢেলা দেবো আপনার গ্লাসে, ক্যাপ্টেন? হ্যাঁ, দিন, নিশ্চয়ই। ধন্যবাদ। ক্যাপ্টেন, ইউ নো, পরমেশ্বর বা ভগবান অনেক মানুষকে অনেক রকম করে বানিয়েছে। কাউকে রাজা করেছে, কাউকে কাঙাল করেছে, কাউকে বৈজ্ঞানিক করেছে, আর আমাকে করেছে শিকারী। আমার বাবা বলতেন আমার আঙুল নাকি তৈরি হয়েছে ট্রিগার টেপার জন্য। উনি মস্ত বড়লোক ছিলেন। ক্রিমিয়াতে আমাদের 2.5 লক্ষ একর জমি ছিল, আর উনি একজন ক্রীড়াবিদ ছিলেন, মানে স্পোর্টসম্যান। মনে প্রাণে উনি স্পোর্টসম্যান ছিলেন। আমার বয়স যখন 5 বছর, তখন তিনি মস্কো থেকে আমার জন্য অর্ডার দিয়ে একটা বিশেষ বন্দুক তৈরি করিয়ে নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন যে আমি চড়ুই মারব। কিন্তু যখন ওনার গোটা কতক শখের মোড়ক খতম করে দিলাম, উনি কিন্তু আমাকে শাস্তি দেননি, বরং আমার হাতে টিপের প্রশংসা করেছিলেন। তারপর 10 বছর হবে তখনই আমি জীবনের প্রথম ভালুকটাকে মারি। এরপর আমার সারাটা জীবন একটা লম্বা শিকারের কাহিনী। সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলাম, তখনকার দিনে যোগ দিতে হতো, কিন্তু আমার আসল আকর্ষণ ছিল শিকার। দুনিয়ার সব দেশে সব রকম শিকার করেছি আমি। জীবনে যে কত প্রাণী আমি মেরেছি তার হিসাব দেয়া আমার পক্ষে, মানে দ্যাট ইজ ইম্পসিবল। আমি এখনো ভাবলে রোমাঞ্চিত হয়ে উঠি। রাশিয়ায় এরপরে বিপ্লব এলো। আমি দেশ ছেড়ে পালিয়ে গেলাম, কারণ জারের কর্মচারীদের পক্ষে ওখানে থাকা খুব মুশকিল ছিল। অনেক রাশিয়ান অনেক কিছু খুইয়ে ফেলল, গরিব হয়ে গেল। কিন্তু আমি টাকা খাটিয়েছিলাম আমেরিকান সিকিউরিটিতে, তাই আমার খুব একটা অসুবিধা হলো না। এরপরে আমি বিভিন্ন জায়গায় শিকার করে বেড়াতে থাকলাম। মানে ধরুন রকি মাউন্টেন, সেখানকার ধূসর ভাল্লুক, গঙ্গা নদীর কুমির, পূর্ব আফ্রিকার গান্ডার, আর এই আফ্রিকাতে এই ক্যাপ ব্যাফেলোটা যেটার আপনি কথা বলছিলেন, ওটাই আমার খুলি ফাটিয়ে দিয়েছিল। 6 মাস, পাক্কা 6 মাস হাসপাতালে পর থাকতে হলো। তারপরে সেরে উঠলাম। সেরে উঠেই ছুটলাম জাগুয়ার মারতে, অ্যামাজন। অ্যামেজিং জায়গা মশাই, অ্যামেজিং। কিন্তু আমি ভেতরে ভেতরে কিরকম একটা কি বলবো, একটা বোরিং পার্সন হয়ে উঠছিলাম। শিকার ছাড়তেও পারছি না, আর শিকার করতেও ভালো লাগছে না। মনটা যেন তেতো হয়ে উঠছে। একটা হতাশা ভেতরে জন্মাচ্ছিল। কেন? ভালোই তো কাটছিল, মানে ভালোই তো শিকার করছিলেন। শিকার একঘেয়েমি হয়ে গিয়েছিল, কিছুই যেন নতুনত্ব নেই। অথচ শিকারই আমার জীবন, শিকার আমায় করতেই হবে। আপনি শুনে থাকবেন হয়তো, আমেরিকান ব্যবসাদাররা বলে জীবনের কোনো কিছু থেকে আনন্দ পাওয়া যায় না। তাদের নাকি ব্যবসাটাই একটা আনন্দের মূল বিষয় হয়ে ওঠে। হ্যাঁ, তা ঠিক, অনেক জায়গায় পড়েছি সেরকম। আমারও ভেতরটায় সেরকম একটা অবস্থা হয়েছিল। তো একদিন নিজেকে জিজ্ঞেস করলাম যে শিকার কেন আমার করতে ভালো লাগছে না। উত্তর পেলাম। কি উত্তর পেলেন? মানে ভেবে দেখুন, যে জানোয়ার, যে কোনো জানোয়ার আমি মারতে পারি, এটা আমার কাছে জল ভাত হয়ে উঠেছে। যা সহজ হয়ে উঠেছে তার মধ্যে তো কোনো চ্যালেঞ্জ নেই। নবডি ইজ চ্যালেঞ্জিং মি। তাহলে সেই কাজ করে কি আনন্দ আছে? আর এই যে সব জানোয়ারগুলো, এদের 4টে পা আছে আর সহজাত প্রবৃত্তি, এছাড়া আর কি আছে? বুদ্ধিমত্তা নেই, বিচার বিবেচনা নেই। এইসব চিন্তা করতে করতে আমার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো। মনে হলো আমার ভেতরের ঈশ্বর আমাকে কিছু একটা বলছে। হ্যাঁ, কি কথা? হ্যাঁ, একটা নতুন প্রাণী আবিষ্কার করলাম। নতুন প্রাণী?
আপনি কি ঠাট্টা করছেন নাকি? মোটেও না ক্যাপ্টেন, মোটেও না। শিকার নিয়ে আমি কখনো ঠাট্টা করি না। আমি একটা নতুন প্রাণী খুঁজে বার করলাম, আর সেই নতুন প্রাণীটার প্রয়োজন ছিল আমার। আর তারপরেই এই দ্বীপটা কিনে বাড়ি করলাম। আমার নামেই দ্বীপটার নাম দিলাম। এখানেই আমি শিকার করি। আমার কাজের জন্য এই দ্বীপটা চমৎকার। জঙ্গল আছে, গোলক ধাঁধার মতো জংলা পথ আছে, পাহাড় আছে, ঝিল আছে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু সেই জানোয়ারটার নাম তো বললেন না। পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ শিকার। এর সাথে অন্য কোনো শিকারের তুলনাই হয় না। প্রতিদিন শিকার করি আমি। এখন আমি আর একঘেয়েমিতে ভুগি না, কারণ আমার শিকার বুদ্ধিতে আমারই সমকক্ষ। মানে? আমি শিকারের জন্য আদর্শ যে প্রাণীটা খুঁজছিলাম, নিজেকেই প্রশ্ন করলাম, আদর্শ শিকারের কি কি গুণ থাকা প্রয়োজন? উত্তর এলো, সাহস থাকতে হবে, কৌশলে হতে হবে, কিন্তু সব থেকে বড় যে গুণ, বিচার বুদ্ধি থাকতে হবে। বিচার বুদ্ধি? কোনো জানোয়ারেরই তো বিচার বুদ্ধি নেই। আছে, আছে ক্যাপ্টেন, একটা প্রাণীর আছে। আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি তা কি আপনি বুঝতে পারছেন না? আর ঈশ্বর, জেনারেল, আমার মনে হয় আপনি ভয়ঙ্কর একটা ঠাট্টা করছেন আমার সঙ্গে। আমি ঠাট্টা কেন করতে যাব? আমি তো আগেই বলেছি, শিকার নিয়ে আমি কোনো ইয়ার্কি ঠাট্টা করি না। শিকার? আপনি যা বলছেন তার শিকার নয়, সেটা একটা খুন। খুন? আর ঈশ্বর, আপনার মতো একজন আধুনিক মনস্ক সভ্যতার আলোকপ্রাপ্ত যুবকের মাথায় এরকম চিন্তা আসে কি করে? একটা উদ্ভট ভাব প্রবণতা, ইমোশনাল ফুল। আপনি তো যুদ্ধেও গেছেন। যুদ্ধ আমাকে খুন করতে শেখায়নি জেনারেল। ওকে 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 ওকে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। মজার লোক আপনি। আধুনিক যুগের একজন লোক, যা চিন্তা ভাবনা সেই ভিক্টোরিয়ান যুগে পড়ে আছে। আপনি মোটর গাড়ি থেকে নস্যি নিয়ে ঘুরে বেড়ান। আমি বাজি রেখে বলতে পারি, আপনি একদিন আমার সঙ্গে এই শিকারে চলুন, আপনার ধারণাই পাল্টে যাবে। সত্যিকারের রোমাঞ্চ কাকে বলে আপনি বুঝতে পারবেন মিস্টার নিয়াল। ধন্যবাদ। আমি একজন শিকারী, আমি খুনি নই। আপনি খুনি নন, কিন্তু প্রাণী হত্যা আপনি করেন, তাই না? আপনি যেটা বলছেন সেটার উত্তর আমি দিতে পারি অন্যভাবে। প্রমাণ করুন, আপনি কি বলতে চান? আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি আপনার কথা একদম উপভোগ করছি না। শুনুন ক্যাপ্টেন, জীবনটা শক্তিশালীদের ভোগ করার জন্য, ইউ নো দ্যাট, প্রয়োজনে জীবন গ্রহণ করার অধিকারও আছে। যে সবল সে দুর্বলদের জীবন গ্রহণ করবে, এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু জেনারেল, আপনি যেটা বলছেন সেটা মানুষ খুন। আপনি কি বলছেন আপনি জানেন? আমি সব জানি। আমার যদি স্বীকার করার ইচ্ছা হয়, কেন করব না? এই পৃথিবীতে যত দুর্বল অপদার্থ শিকার আমি করি, ভবঘুরে জাহাজের নাবিক থেকে শুরু করে যে কোনো মানুষ, সাদা কালো সংকট যেরকম খুশি হোক, যে কোনো জাতের, আমার কাছে তারা প্রাণীর থেকে বেশি কেউ নয়।
কিন্তু তারা মানুষ। আপনি কি বলছেন? আমি ঠিক বলছি ক্যাপ্টেন, সেই জন্যই ওদের ব্যবহার করি। আমি আনন্দ পাই। যেটুকু হোক বুদ্ধি তো ওদের আছে, কাজেই ওরা একটু বেশি বিপজ্জনক। আপনি পান কোথায় ওদের? এই দ্বীপটাকে বলা হয় জাহাজ ডুবির দ্বীপ। আপনাকে কেউ বলেনি? মাঝে মাঝে এখানে জাহাজ ডুবে যায়। কি জানি কি করে ডুবে যায়, আমাকে একটু সাহায্য করতে হয় দেবতাকে, তাহলেই জাহাজ ডুবে যায়। জানালার ধারে গিয়ে বাইরে সমুদ্রের দিকে তাকালো নীলাঞ্জন। হেসে উঠল জেনারেল। ক্যাপ্টেন নিয়াল, আপনি আলোগুলো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে জাহাজগুলোকে পথ দেখাই। প্রকাণ্ড ক্ষুরধার পাথর বিশিষ্ট সমুদ্র। সামুদ্রিক দৈত্যের মতো ওরা ওত পেতে আছে। যে কোনো জাহাজকে ওরা চুরমার করে দিতে পারে। ঠিক আমি যেমন ভাবে এই আখরোটটা এখন ভাঙছি। আপনি আখরোট ভাঙছেন? আমি বলতে বাধ্য হচ্ছি জেনারেল, আপনি একজন বর্বর মানুষ। আমি বর্বর মানুষ? স্ট্রেঞ্জ, হাউ ক্যান ইউ সে দ্যাট? ওকে, চলুন আমি আপনাকে বেসমেন্টে আমার একটা ঘরে নিয়ে যাচ্ছি। আপনি দেখুন কিভাবে আমি মানুষদের সেবা করি। সান লুকাস বলে একটা জাহাজ ডুবে গেছিল, ফ্রেঞ্চ জাহাজ। সেখানে কিছু নাবিক, তাদের আমি উদ্ধার করে নিয়ে এসেছি, তাদের আমি রেখেছি। কিন্তু একটা মুশকিল হয়েছে। মুশকিল কি? ওদের এক একজনকে যখন আমি জঙ্গলে ছাড়ি, ওদের শিকার করে কোনো মজা পাই না, কারণ ওদের কেউ জঙ্গলই দেখেনি। তাদের মধ্যে না কোনো বুদ্ধি আছে, না কোনো বেপরোয়া ভাব আছে, না কোনো হিংস্রতা আছে। কথা বলতে বলতেই একটা হাত উঁচু করল জেনারেল। সঙ্গে সঙ্গে ঘন টার্কিশ কফি নিয়ে ঘরে ঢুকলো ইভান। ক্যাপ্টেন, আই থিঙ্ক ইউড লাইক টু হ্যাভ আ কফি। চলুন আমরা কফি খেতে খেতে কথা বলি। এখানে কথা বলার কিছু নেই। আমি জানতে চাইছি যে যাদের আপনি শিকার হিসেবে জঙ্গলে পাঠাচ্ছেন, তারা কি স্বইচ্ছায় যাচ্ছে? এইটা একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন। স্বইচ্ছায় অনেকে যায় না। আমি ওদের দুটো অপশন দিই। এক, তোমরা শিকারে যেতে পারো। যদি 3 দিন আমার হাত থেকে বেঁচে যাও, তাহলে তোমরা বেঁচে গেলে, আর আমি তোমাদের কোনো রকমভাবে খুঁজব না। আর যদি না বাঁচে? যদি না বাঁচে? সেটা তো আপনি বুঝতেই পারছেন, আপনিও একজন বড় শিকারী। আর যদি ওরা যেতে না চায়? যেতে না চাইলে সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আমি ওদের ইভানের হাতে তুলে দিই। ইভান আবার একটু অত্যাচারী মানুষ। ও মানুষকে অত্যাচার করে খুন করতে খুব পছন্দ করে, এবং ওরা ওদের সামনে 2-1 কোনো মানুষকে খুন করে দেখিয়েছে যে ইভান কিভাবে অত্যাচার করে। অদ্ভুত ব্যাপার। তারপর থেকে সবাই রাজি হয়ে যায় শিকারে যাওয়ার জন্য। বুঝলাম। আর যদি কেউ যেতে? আজ অব্দি কেউ যেতেনি ক্যাপ্টেন। তবে 2-1 দুর্দান্ত লোক পেয়েছিলাম, তারা প্রায় জিতেই যাচ্ছিল। তখন আমাকে একটু হাউন্ড লেলিয়ে দিতে হয়েছিল। হাউন্ড? হ্যাঁ, হাউন্ড। ও, আপনি দেখবেন, আসুন আমার সঙ্গে। একটা জানালার ধারে নীলাঞ্জনকে নিয়ে গেল জেনারেল। জানালা দিয়ে নিচের উঠোনে খানিকটা আলো পড়েছে। কাঁপা কাঁপা আলো ছায়া মিলে একটা অদ্ভুত ছবি তৈরি হয়েছে উঠোনে। নিচের দিকে তাকিয়ে নীলাঞ্জন দেখল উঠোনের ওপর ঘুরে বেড়াচ্ছে
10-12টা কালো ছায়ামূর্তি। শিউরে উঠল নীলাঞ্জন। ওর দিকে ফিরে তাকাতেই দপ করে সবুজ আলো জ্বলে উঠল হাউন্ডগুলোর চোখে। এই যে হাউন্ডগুলো আপনি দেখছেন, সন্ধ্যা 7টার সময় ওদের আমি ছেড়ে দিই। ওরাও কিন্তু শিকারী। আর সন্ধ্যে 7টার সময় কেউ যদি এখানে ঢোকার চেষ্টা করে বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের কপাল অত্যন্ত খারাপ হবে বলেই আমার ধারণা। সরি, এত জোরে হাসাটা আমার উচিত হয়নি। তো যাই হোক ক্যাপ্টেন, আজ রাত্রে শিকারে আপনি কি যাবেন? আজকে একটা খুব শক্তপোক্ত নিগ্রো পেয়েছি, মনে হয় খুব খেলাটা জমবে। জেনারেল, আপনি আমাকে ক্ষমা করুন। আমি মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, আমার ভালো লাগছে না। ও ওকে ওকে, রাইট রাইট, আপনি অনেকটা সাঁতার কেটে এসেছেন। আপনি বরং আজকে বিশ্রাম নিন। আমি একাই শিকারটা করে আসি, পরে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে। গুড নাইট ক্যাপ্টেন। বিছানাটা এক কথায় চমৎকার। পাজামাটা অত্যন্ত নরম সিল্কের, আর সর্বাঙ্গে রয়েছে ওর অপরিসীম ক্লান্তি। কিন্তু কিছুতেই ঘুমাতে পারল না নীলাঞ্জন। চোখ খুলে চিত হয়ে পড়ে থাকল সে। একবার মনে হলো ওর ঘরের বাইরের বারান্দায় যেন কারুর পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। দরজা খোলার চেষ্টা করল সে, কিন্তু পারল না। জানালার পাশে গিয়ে বাইরের দিকে তাকালো। বেশ উঁচু ওর ঘরটা, প্রাসাদের সব আলো নেভানো, চারিদিক নির্জন অন্ধকার। এক ভালি চাঁদ রয়েছে আকাশে, তারই আবছা আলোয় দেখা যাচ্ছে উঠোনটা। ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে কতগুলো কালো নিঃশব্দ আকৃতি, ঘুরে বেড়াচ্ছে অতন্দ্র প্রহরীর মতো। জানালার পাশে ওর শব্দ পেতেই থমকে ওপরের দিকে তাকালো। লোভ জ্বলে উঠল হাউন্ডগুলোর সবুজ চোখে। বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল নীলাঞ্জন। অনেকভাবে ঘুম আনার চেষ্টা করল সে। চোখটা একটু লেগে এসেছে ভোরের দিকে। ঠিক সেই সময় বহু দূরের জঙ্গল থেকে পিস্তলের আওয়াজ পাওয়া গেল। সঙ্গে সঙ্গেই কেটে গেল তন্দ্রার ভাবটা। লাঞ্চের সময় দেখা হলো জেনারেলের সঙ্গে। চমৎকার টুইডের পোশাকে গ্রাম্য জমিদারের মতো লাগছে তাকে। গুড মর্নিং ক্যাপ্টেন নিয়াল, হাউ আর ইউ? ভালো, ধন্যবাদ। আমার অবস্থাটা আজকে খুব একটা ভালো নেই। pretty disgusting, no? কেন, কি হলো? শিকারটা একদম জমল না। একটা নিগ্রো পেয়েছিলাম, এত ইডিয়েট, সোজা ছুটল। তার পায়ের ছাপ দেখে তাকে ধরে ফেলতে একটুও বেগ পেতে হলো না। স্টুপিড। নাবিকগুলোকে নিয়ে এটাই সমস্যা, এরা জঙ্গলে কি করে চলাফেরা করতে হয় সেটাও জানে না। জেনারেল, আমি আজকেই এই দ্বীপ ছেড়ে চলে যেতে চাই। সে কি কথা? এই তো সবে এলেন, কোনো শিকার হলো না, খেলা হলো না, এখনই? হ্যাঁ, এখনই, আজ রাত্রেই। ও রিয়েলি? আজ রাত্রে? বরং আজ রাত্রে আমার সঙ্গে আপনার একটা শিকার খেলা হয়ে যাক। না জেনারেল, আমি এইসব খেলায় আগ্রহী নই। ও তা বেশ, বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আমার সঙ্গে খেলবেন নাকি ইভানের সঙ্গে? আমার মনে হয় আমার সঙ্গে খেলাটা অনেক ভালো জমতো আপনার, ভেবে দেখুন। ঘরের কোনায় দাঁড়ানো দৈত্যটার দিকে তাকিয়ে একটু মাথা নাড়ল জেনারেল। কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনার আর আমার মধ্যে খেলা হবে।
আমি তো আগেই বলেছি ক্যাপ্টেন, শিকার নিয়ে আমি কোনো রকম ইয়ার্কি করি না। যাই হোক, আপনার সঙ্গে যে খেলা হবে এটা ভেবেই আমি একটা উত্তেজনা অনুভব করছি। আপনি ভাবুন, আপনার জঙ্গল সম্বন্ধে যতটা জ্ঞান আর আমার জ্ঞান, আপনার বুদ্ধি আমার বুদ্ধি, আমাদের মধ্যে লড়াই হবে এক অদ্ভুত শিকার। আই রিয়েলি লাইক ইট। আপনি কোনো সাধারণ মানুষ নন। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলে রাখি, এই দ্বীপের দক্ষিণ দিকে যে জলাটা আছে ওই দিকে যাবেন না, ওইখানে চোরাবালি আছে। একটা লোক ওই দিকে সোজা দৌড়ে গিয়েছিল, আমার হাউন্ডটাও দৌড়ে গিয়েছিল। খুব পছন্দ করতাম হাউন্ডটাকে। বাট এনিওয়ে, যাই হোক, দুপুরবেলা আমার একটু ঘুমানো অভ্যাস আছে। আপনাকে ইভান একটা জুতো দেবে, স্পেশালি মেড জুতো। ওইটাতে মাটিতে ছাপ খুব কম পড়ে, আর একটা খুব সুন্দর ছুরি দেবে। আমার মনে হয় আপনার এখনই বেরিয়ে পড়া উচিত, কারণ আমি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আপনাকে ফলো করা শুরু করব। আর যদি এই খেলাটায় আমি জিতি? জেন্টলম্যানস ওয়ার্ড, আপনি যদি 3 দিনের পরেও বেঁচে থাকেন, আমার নৌকো আপনাকে যেখানে বলবেন সেখানে নামিয়ে দিয়ে আসবে। মাথা নুইয়ে কেতাদুরস্ত অভিবাদন করে ঘর থেকে বেরিয়ে গেল জেনারেল। অন্য একটা দরজা দিয়ে ঢুকল ইভান। ওর এক হাতে রয়েছে একটা খাকি শিকারি পোশাক, একটা ব্যাগে কিছু খাবার, আর চামড়ার খাপের ভিতর একটা শিকারি ছুরি। অন্য হাতটা রয়েছে লাল কোমরবন্ধের মধ্যে গুঁজে রাখা রিভলভারের বাঁটের ওপর। দু ঘন্টা ধরে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগোচ্ছে নীলাঞ্জন। ভয় পেলে চলবে না, মাথাটা ঠিক রাখতে হবে। প্রাসাদের লোহার গেটটা যখন খটাং করে বন্ধ হয়ে গিয়েছিল পিছনে, মাথাটা কেমন ঘুরে উঠেছিল ওর। কেমন একটা আতঙ্কের মতো সৃষ্টি হয়েছিল মনের মধ্যে। জেনারেলের কাছ থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই মঙ্গল। কেবল এই চিন্তাটাই তাড়িয়ে নিয়ে চলেছিল ওকে। এখন একটু সামলে নিয়েছে সে। ভালো করে অবস্থাটা একবার পর্যালোচনা করে দেখতে হবে। সোজা পালানো বৃথা। যদি এইভাবে সোজা চলতে থাকি তাহলে সমুদ্রের তীরে গিয়ে পৌঁছব না, তার থেকে জঙ্গলে লুকোনো ভালো হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার পায়ের দাগ ফেলে যাচ্ছি। এতে আমাকে অনুসরণ করা সোজা হবে, আমাকে অন্য রাস্তায় চলতে হবে। জংলা পথটা ছেড়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলতে আরম্ভ করল সে। তারপর বেশ কিছু দূর গিয়ে সেই একই পথের ওপর কয়েকবার এদিকে ওদিকে দৌড়ে অদ্ভুত একটা ধাঁধা তৈরি করল সে। শেয়াল শিকারের যত বিদ্যে পেটে ছিল সব মনে আনার চেষ্টা করল, সেই সঙ্গে শেয়ালের এড়িয়ে যাবার কৌশলগুলো। বেশ পরিশ্রম করে শিকারীকে দিকভ্রান্ত করার ব্যবস্থা করল নীলাঞ্জন। এদিকে রাত হয়ে এলো। ক্লান্ত নীলাঞ্জন গাছের ডালপালা আর কাঁটা ঝোপের খোঁচায় ক্ষতবিক্ষত শরীরে একটা উঁচু জায়গায় ঘন জঙ্গলের মধ্যে গিয়ে উপস্থিত হলো। বুঝল আর কিছু করবার নেই এখন। যদি শক্তি থাকতো তাহলে এই অন্ধকারে আর একটু এগোনোর চেষ্টা করা যেত, কিন্তু সেটাও বোকামির কাজ হতো। এখন বিশ্রামের নিতান্তই প্রয়োজন। ভাবল, শেয়ালের খেলা তো অনেক হলো, এবার আমাকে বিড়ালের টেকনিক নিয়ে ভাবতে হবে। কাছেই একটা প্রকাণ্ড গাছ পেল। কোনো রকম পায়ের চিহ্ন না রেখে তরতর করে ওপরে উঠে গিয়ে একটা মোটা ডালের গায়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই নতুন উদ্দীপনার আত্মবিশ্বাস ফিরে এলো ওর। কোথা থেকে একটা নিরাপত্তা বোধ হয়ে সে উঁকি দিতে আরম্ভ করল। জেনারেলের মতো উৎসাহী শিকারীর পক্ষেও
তাকে খুঁজে বের করা অসম্ভব। মনে মনে ভাবল নীলাঞ্জন, একমাত্র পিশাচ ছাড়া কারো পক্ষে এই রাতে গভীর জঙ্গলের মধ্যে ওই জটিল পদচিহ্ন ধরে এখানে এসে পৌঁছনো সম্ভব নয়। কিন্তু কে জানে, হয়তো জেনারেল একটা পিশাচি। ভয়াল একটা রাত ঘনিয়ে এলো। মৃত্যুর মতো স্তব্ধ হয়ে আছে অরণ্য। ঘুম এলো না নীলাঞ্জনের চোখে। ভোর রাতে আকাশটা যখন একটু ধূসর হয়ে আসছে, তখন একটা ভয় পাওয়া পাখির চিৎকারে সেদিকে তাকালো নীলাঞ্জন। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সাবধানী পা ফেলে কেউ যেন এগিয়ে আসছে। যে পথে নীলাঞ্জন এসেছিল ঠিক সেই পথ ধরেই এগোচ্ছে। পাতার ফাঁক দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল নীলাঞ্জন। দেখল জেনারেল। চোখজোড়া সামনে মাটির ওপর অত্যন্ত একাগ্রভাবে নিবদ্ধ। গাছের প্রায় নিচে এসে থামল জেনারেল। হাঁটু গেড়ে বসে গভীর মনোযোগের সঙ্গে মাটি পরীক্ষা করছে। চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করল নীলাঞ্জনের, কিন্তু দেখল জেনারেলের ডান হাতে ছোট্ট একটা ধাতব জিনিস, একটা অটোমেটিক পিস্তল। তখনই সে নিজেকে সামলে নিল। কয়েকবার মাথা নাড়ল জেনারেল, যেন মহা ফাঁপড়ে পড়েছে। তারপরে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে সোনার সিগারেট কেস থেকে একটা কালো সিগারেট বের করে ধরালো। উগ্র সুগন্ধি ধোঁয়া সোজা উঠে এলো নীলাঞ্জনের দিকে। শ্বাসরুদ্ধ অবস্থায় শুয়ে থাকল নীলাঞ্জন। মাটি ছেড়ে জেনারেলের দৃষ্টি ক্রমশ উপরে উঠে আসছে গাছ বেয়ে। বরফের মতো জমে গেল নীলাঞ্জন। কেঁপে উঠল অন্তরাত্মা। জেনারেলের তীক্ষ্ণ দৃষ্টি কিছু দূর উঠেই অবশ্য থেমে গেল। তারপর তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। ধোঁয়ার একটা রিং ছাড়ল জেনারেল। তারপর হঠাৎ পিছন ফিরে হাঁটতে শুরু করল। যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। ছোট ছোট আগাছায় লেগে ওর বুট থেকে যে শব্দটা আসছিল ক্রমেই অস্পষ্ট হয়ে গেল সেটা। ঘাম দিয়ে জ্বর ছাড়ল নীলাঞ্জনের। একটা গরম কাঁপা কাঁপা স্বস্তির শ্বাস বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। একেবারে দমে গেছে সে। অত্যন্ত দুর্বল আর অসুস্থ মনে হচ্ছে নিজেকে। অদ্ভুত। রাতের অন্ধকারে ও লোকটা ফলো করে এখানে এসে পৌঁছতে পারলো। এটা তো অন্য কোনো মানুষের পক্ষে দিনের আলোতেও সম্ভব নয়। লোকটার কি কোনো অলৌকিক ক্ষমতা আছে নাকি? নেহাতি দৈব বলে এই যাত্রায় বেঁচে গেল নীলাঞ্জন। কাছে এসেও দেখতে পেল না ওকে জেনারেল। কিন্তু পর মুহূর্তেই আসল ব্যাপারটা বুঝতে পেরে শিউরে উঠল ও। তাই তো, হাসল কেন জেনারেল? কেনই বা হঠাৎ ঘুরে চলে গেল? বিশ্বাস করতে চাইছিল না ওর মন, কিন্তু বুঝল যা ভেবেছে সেটাই ঠিক। ওকে খেলাচ্ছে জেনারেল। বিড়াল যেমন ইঁদুরকে খেলায়, তেমনি এই প্রথমবার নীলাঞ্জন বুঝতে পারল ভয় কাকে বলে। না না না, ভয় পেলে চলবে না। আমাকে এখন মাথাটা ঠিক রাখতে হবে। গাছ থেকে নেমে এলো সে। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চলল আবার। মুখে একটা অনমনীয় ভাব ফুটে উঠল ওর। দ্রুত চিন্তা করতে লাগল। প্রায় 100 গজ গিয়েই থামল। একটা প্রকাণ্ড মরা গাছ হেলে পড়ে আছে একটা ছোট গাছের ওপর। খাবারের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে খাপ থেকে ছুরিটা বের করল নীলাঞ্জন। তারপর পূর্ণোদ্যমে কাজ শুরু করল।
কাজটা শেষ করে গজ ৩০ দূরে মাটিতে পড়ে থাকা একটা মোটা কাঠের গুঁড়ির ওপাশে শুয়ে পড়ল সে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আবার আসছে বিড়াল ইঁদুরের সঙ্গে খেলা করতে। একটা হাউন্ডের মতো স্থির নিশ্চিত পায়ে এগিয়ে আসছে জেনারেল। কিছুই এড়াচ্ছে না তার অনুসন্ধিৎসু চোখ থেকে। প্রতিটা দুমড়ানো ঘাসের ডগা, আগাছার মোচড়ানো শাখা, শ্যাওলার উপর পায়ের চিহ্ন, যত অস্পষ্টই হোক না কেন, সব কিছুই তার চোখে পড়ছে। এমন মগ্ন চিত্তে এগিয়ে আসছে যে খেয়াল করার আগেই সে নীলাঞ্জনের ফাঁদে এসে পড়ল। একটা ডালে পা লাগলো ওর। একটু বাইরের দিকে বেরিয়েছিল ডালটা, ওটাই ছিল ট্রিগার। পা দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিপদ টের পেল জেনারেল, আর তখনই বানরের মতো ক্ষিপ্র পায়ে লাফিয়ে গেল। কিন্তু আরেকটু দ্রুত সরা উচিত ছিল। মরা গাছটা যে ছোট গাছটার গায়ে হেলান দিয়েছিল সেটাই কায়দা করে কেটে রেখেছিল নীলাঞ্জন। যেই ট্রিগার স্পর্শ করা হলো অমনি মড়মড় করে ভেঙে পড়ল মরা গাছটা মাটিতে। পড়বার সময় প্রচণ্ড একটা আঘাত লাগলো জেনারেলের কাঁধে, আর অল্প একটু দেরি হলেই প্রকাণ্ড গাছটার তলায় পড়ে দুমড়ে মুচড়ে যেত জেনারেল। টলে উঠল জেনারেল, কিন্তু পড়ে গেল না। রিভলভারটাও ধরে থাকলো শক্ত করে। আহত কাঁধটা ওখানে দাঁড়িয়ে ঘষছে সে এক হাতে। কিছুটা দূরেই গুঁড়ির আড়ালে শুয়ে শিউরে উঠল নীলাঞ্জন। Marvelous, Captain Neil. ক্যাপ্টেন নিয়াল, আমার মনে হয় আপনি আমার গলা শুনতে পাচ্ছেন। আমি খুব আনন্দ পেয়েছি, আর সৌভাগ্যের বিষয় আমিও মালাক্কায় শিকার করেছি। আমি এই মালয় ট্র্যাপটা জানি। তবে আপনার সঙ্গে এই খেলা খেলে খুবই মজা লাগছে। যাই হোক, আমি একটু ফিরে যাই, কাঁধে একটু ব্যান্ডেজ করতে হবে, তারপর আমি আবার ফিরে আসছি। আপনি তো দেখছি রীতিমতো আকর্ষণীয় লোক মশাই। চোট খাওয়া কাঁধটা ডলতে ডলতে যেই জেনারেল চোখের আড়াল হলো অমনি আবার ছুটতে আরম্ভ করল নীলাঞ্জন। কয়েক ঘন্টা দিশেহারার মতো মরিয়া হয়ে ছুটল সে। বুঝল যেখানেই যাক নিস্তার নেই ওর। ক্রমে সন্ধে হয়ে এলো, অন্ধকার হয়ে উঠল চারিদিক, কিন্তু সে এগিয়েই চলল। ওর জুতোর তলায় মাটিটা ক্রমশ নরম হয়ে উঠল। গাছগুলো যেন ঘন ঠেকছে আগের চেয়ে। পোকামাকড় কামড় দিতে লাগলো। এক পা সামনে এগোতেই পা গেঁথে গেল কাদার মধ্যে। পা বের করবার চেষ্টা করল, কিন্তু মনে হলো পাঁক ক্রমশই ওর পাটাকে টেনে ধরতে চাইছে। গায়ের জোরে এক টান দিয়ে পাটা বের করে নিল সে কাদার মধ্যে থেকে। বুঝতে পারল কোথায় এসে পৌঁছেছে। এই সেই মৃত্যু ঝিল, আর এই সেই চোরাবালি। হাতের মুঠো দুটো শক্ত করে রেখেছে নীলাঞ্জন, যেন নিজের মনোবলটাকেই আঁকড়ে ধরে থাকতে চাইছে। এই সময় মাথায় বুদ্ধি খেলল একটা। চোরাবালি থেকে ফুট 10 পিছিয়ে দাঁড়ালো সে। তারপর প্রাগৈতিহাসিক জন্তুর মতো মাটি খুঁড়তে আরম্ভ করল। গর্তটা ক্রমেই গভীর হতে লাগল। যখন গর্তটা প্রায় এক মানুষের সমান হয়ে গেল তখন সে গর্তটা থেকে বেরিয়ে এলো। পাশেই গোটাকতক চারাগাছ থেকে বেশ কিছু ডালপালা কেটে নিল। এরপর ডালপালাগুলোর একটা দিক ছুরি দিয়ে তীক্ষ্ণ করে কেটে নিল। ডালপালাগুলোর তীক্ষ্ণ চোখা মুখগুলো ওপর দিকে করে গর্তের মধ্যে পুঁতে দিল সেগুলো। আগাছার গাছের ডালপালা দিয়ে ঢেকে দিল গর্তের মুখ।
এখন আর বোঝার উপায় নেই এখানে এত বড় একটা গর্ত আছে। এরপর অবশ দেহটা কোনো মতে টেনে নিয়ে গিয়ে একটা বাজ পড়া গাছের পাশে বসে পড়ল সে। একটু পরেই টের পেল শিকারী বেড়ালের মতো এগিয়ে আসছে জেনারেল। নরম মাটির উপর তার পায়ের থপথপ শব্দ শুনতে পাচ্ছে সে। মৃদু বাতাসে ভেসে আসছে জেনারেলের সিগারেটের সুগন্ধ। নীলাঞ্জনের মনে হলো জেনারেল যেন অস্বাভাবিক দ্রুত গতিতে এগিয়ে আসছে। আগের মতো প্রতিটা পায়ের চিহ্ন দেখে ধীরে ধীরে আসছে না। গাছের গুঁড়িটার পাশে গুটিসুটি মেরে বসে রইল নীলাঞ্জন। গর্তটা এখন ওর চোখের আড়ালে। স্পষ্ট শুনতে পেল সরু ডালপালাগুলো মটমট করে ভেঙে গেল। তারপরেই তীক্ষ্ণ একটা আর্তনাদ। এক লাফে গোপন জায়গা থেকে বেরিয়ে এলো সে, কিন্তু পর মুহূর্তেই আঁতকে উঠে সরে গেল আবার পিছনে। গর্ত থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে আছেন জেনারেল, হাতে টর্চ। ওয়েলকাম মিস্টার নিয়াল, এবারেও আপনি জিতলেন। আপনার এই বর্মি বাঘের যে ট্র্যাপটা, এটাও আমার জানা। আমার হাউন্ডটা বেচারি প্রাণ দিল। নো প্রবলেম, আমি এইবারে ফিরে যাচ্ছি। বেশ মজা হলো, দেখা যাক আগে কি হয়। ভোরবেলা কিসের একটা শব্দে জেগে উঠল নীলাঞ্জন। দেখল ঝিলের ধারে শুয়ে আছে সে। আর একবার শব্দটা কানে যেতেই তড়াক করে উঠে বসল সে। দূর থেকে আসছে শব্দটা, অস্পষ্ট, কিন্তু নীলাঞ্জন বুঝতে পারল বাঘের মতো ছুটে আসছে একদল হাউন্ড। এখন সে দুটো জিনিসের যে কোনো একটা করতে পারে। যেখানে আছে সেখানে বসেই অপেক্ষা করতে পারে, অর্থাৎ আত্মহত্যা করতে পারে, আর তা না হলে পালানোর চেষ্টা করতে পারে। এই অবশ্যম্ভাবী বিপদকে ঠেকানো না গেলেও কিছুক্ষণের জন্য বিলম্বিত করা যেতে পারে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে চিন্তা করল কোনটা করবে। দুটোই প্রায় সমান। হঠাৎ একটা চমৎকার বুদ্ধি খেলে গেল ওর মাথায়। কোমরের বেল্টটা টাইট করে নিয়ে ঝিল থেকে সরে গেল সে জঙ্গলের দিকে। হাউন্ডের হুঙ্কার ক্রমশ এগিয়ে আসছে কাছে, আরও কাছে, একেবারেই কাছে। একটা গাছের উপর উঠে গেল নীলাঞ্জন। সিকি মাইল দূরে দেখতে পেল ঝোপঝাড়টা নড়াচড়া করছে। দূর থেকে দেখা গেল জেনারেলকে, আর সামনেই প্রকাণ্ড একটা কাঁধ দেখা গেল। দৈত্যাকার ইভানকে যেন একটা অদৃশ্য শক্তি টেনে নিয়ে আসছে এদিকে। নীলাঞ্জন বুঝতে পারল ইভানের হাতেই ধরা আছে ভয়ঙ্কর হাউন্ডগুলোর গলার চেইন। ওরা 2-1 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হবে। খুব দ্রুত চিন্তা করছে নীলাঞ্জন। উগান্ডায় শেখা একটা আদিম কৌশলের কথা ভাবছে সে। গাছ থেকে নেমে এলো নীলাঞ্জন। একটা বড় সড়ো চারা গাছের সঙ্গে ছুরিটা বেঁধে ফেলল। তারপর ধনুকের মতো বেশ খানিকটা টেনে বাঁকিয়ে কায়দা করে চারা গাছটা বাঁধল একটা বুনো লতা দিয়ে। তারপর ছুটল প্রাণপণে। টাটকা গন্ধ পেয়ে আরও জোরে হুঙ্কার ছাড়ল হাউন্ডগুলো। এই মুহূর্তে নীলাঞ্জন বুঝতে পারল শিকারি কুকুরের তাড়া খেলে কেমন লাগে। অনেকটা দূরে গিয়ে সে একটু দম নিতে লাগল। উত্তেজিত নীলাঞ্জন তাড়াতাড়ি একটা গাছে উঠে পড়ল, কিন্তু যেটা দেখতে পাবে মনে করে গাছে উঠল সে আশা সম্পূর্ণ নির্মূল হয়ে গেল। সে জেনারেলকে পরিষ্কার দেখতে পেল, কিন্তু ইভান নেই। ছুরিটার নিশানা একেবারে বিফল হয়নি।
ছুরিবিদ্ধ হয়েছে ইভান। সরসর করে নেমে এলো নীলাঞ্জন গাছ থেকে। নেমেই টের পেল আবার তাড়া করেছে কুকুরের পাল। হাঁপাতে হাঁপাতে নিজেকেই সে উদ্বুদ্ধ করতে লাগলো। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। কিন্তু তার দৌড় থামালো না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হঠাৎ গাছের ফাঁক দিয়ে সমুদ্রের নীল জল দেখতে পেল। এদিকে একেবারেই কাছে এসে পড়েছে হাউন্ডগুলো। সমুদ্রের পাড়েই এসে দাঁড়িয়েছে সে। প্রাসাদের চূড়াটা দেখা যাচ্ছে। 20 ফুট নিচে হিস হিস গর্জন করছে সমুদ্রের ঢেউ। একটু দ্বিধা করল নীলাঞ্জন। তখনই হাউন্ডের হুঙ্কার এলো কানে। কোনো দ্বিধা না করে নীলাঞ্জন ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের মধ্যে। কুকুরগুলোর পিছু পিছু সমুদ্রের ধারে এসে থামল জেনারেল। সাগরের নীল আর সবুজ মেশানো জলে কি যেন খুঁজল কয়েক মিনিট। কাঁধটা একবার ঝাঁকিয়ে বসে পড়ল মাটিতে। রূপোর পাত্র থেকে কিছুটা ব্র্যান্ডি পান করল। তারপর একটা সুগন্ধি সিগারেট ধরিয়ে গুনগুন করে একটা গানের কলি ভাজল কিছুক্ষণ। সেই সন্ধ্যায় জেনারেল তার মস্ত খাবার ঘরে চমৎকার একটা ডিনার খেল। সেই সঙ্গে পান করল 1 বোতল পল রোজার আর 8 বোতল চেম্বারটিন। দুটো ব্যাপার মনের মধ্যে খচখচ করছে বলে পরিপূর্ণ আনন্দ থেকে বঞ্চিত হল সে। ইরফানটা মারা গেল, ওর জায়গায় আরেকটা লোক পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, বাট এই ইন্ডিয়ানটা এই আমার সঙ্গে শিকার খেলাটা ছেড়ে জলে খাবি খেয়ে মরল। খাবি খেয়ে মরাটা কি এত ভালো কোনো কাজ? হোয়াট ননসেন্স! I really don't like it. মনটা হালকা করবার জন্য লাইব্রেরিতে ঢুকল। মার্কাস অরেলিয়াসের একটা লেখা পড়ল। তারপর 10টার সময় শোবার ঘরে গিয়ে ঢুকল জেনারেল। আকাশে চাঁদ আছে, তাই আলো জ্বালবার আগে জানলার ধারে উঠোনের দিকে তাকালো সে। হাউন্ডগুলোকে দেখে চিৎকার করে বলল, চিন্তা করিস না, আর একদিন হবে। Don't be worried. Don't be worried. এরপর ঘরের আলো জ্বেলে দিল জেনারেল। তারপরেই আতকে উঠল। What? Captain Neil? আপনি এখানে? How is it possible? আপনি এখানে কি করে গেলেন? সাঁতার কেটে এলাম। খুব সহজেই জল দিয়ে সাঁতার কেটে আসা যায়। ওকে ওকে, আপনি এই খেলাটা জিতে গেছেন ক্যাপ্টেন। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জেনারেল, আমি এই খেলাটা কিন্তু খেলতেই এসেছিলাম। আমি কোনো জাহাজ থেকে পড়ে যাইনি। আমার কাছে খবর ছিল আপনি এখানে কি করেন। আমি সেই জন্যই এসেছিলাম। আমার নিজের চোখে দেখার দরকার ছিল। আর খেলাটা কিন্তু এখনও শেষ হয়নি জেনারেল। রিয়েলি ইন্টারেস্টিং। আপনি কি বলতে চাইছেন? আমি বলছি, সামনের টেবিলে একটা পিস্টল রাখা আছে, ওতে একটাই গুলি আছে। যে ওটা আগে নিতে পারবে সে খেলাটা জিতবে, আর যে হারবে সে আজ রাত্রে আপনার হাউন্ডের খুব ভালো একটা ডিনারে পরিণত হবে। Oh, really? You are... বাঘের মতো ক্ষিপ্র গতিতে দুজনেই ঝাঁপিয়ে পড়ল পিস্তলটার দিকে। তারপরেই একটা গুলির শব্দ।
পরদিন সকালে ঘুম ভাঙার পর নীলাঞ্জন ভাবল, খুব ভালো ঘুম হলো। জেনারেল সাহেব, তোমার খেলা যে এত সহজে আমি শেষ করতে পারবো আমি নিজেও ভাবিনি। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।